প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন ডাক্তার তাজদুবা জাবিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আরও রয়েছেন আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। সোমবার একটি দৈনিক পত্রিকার প্রতিবেদন থেকে জানা যায়, উচ্চশিক্ষায় অধ্যয়নরত ভোটার এবার অর্ধকোটি। সংবিধান অনুযায়ী 18 বছর বয়স পূর্ণ করা সব নাগরিকদের ভোটাধিকার থাকায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত প্রায় 52 লাখ শিক্ষার্থীর অধিকাংশই আবার প্রথমবারের মতো ভোটার হিসেবে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। এই শিক্ষার্থীদের একটি বড় অংশ 24-এর গণ অভ্যুত্থানে সক্রিয় ছিলেন এবং পরবর্তী সময়ে রাষ্ট্র ও রাজনৈতিক সংস্কারের দাবিতেও সোচ্চার ভূমিকা রাখেন। সে ধারাবাহিকতায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তাদের মধ্যে বাড়তি আগ্রহ ও রাজনৈতিক সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে, এই বড় ভোটার গোষ্ঠী ভোট দেওয়ার ক্ষেত্রে দল বা প্রতীকের পাশাপাশি প্রার্থীর যোগ্যতা, ব্যক্তিগত সততা ও অতীত কর্মকাণ্ডকে গুরুত্ব দিতে চান। এর মানে হলো ভোটের রাজনীতিতে তরুণদের গুরুত্ব বাড়ছে। আপনি নিশ্চয়ই জানেন, 4 কোটি এমন ভোটার রয়েছে যারা কখনো ভোট দেননি বা দেওয়ার সুযোগ পাননি। তাজদুবা জাবিন, বিষয়টা আপনি কিভাবে দেখছেন? স্বৈরশাসক থেকে যে মুক্তির যে আমাদের যে সংগ্রাম জুলাই আগস্ট মাসে 24 সালে, সেটার নেতৃত্ব দিয়েছে তরুণরা। সেটাতে শহীদ হয়েছে, আহত হয়েছেন তরুণরা, শিশু থেকে শুরু করে। তো এর পরবর্তী বাংলাদেশে যে তরুণদের একটা অগ্রাধিকার থাকবে রাজনীতিতে, নতুন বাংলাদেশ বিনির্মাণে বা গণতন্ত্রের উত্তরণে, এটা খুবই অনুমেয় ছিল। কিন্তু আমার সন্তুষ্টি বা খুশিটা এখানে যে তারা এখনো লেগে আছে। 15 মাস পরেও আমরা অনেক চড়াই উতরাই পার হয়েছি। আমাদের নতুনদের মধ্যেও অনেকে পুরনো সংস্কৃতির কিছু ছায়া দেখেছে, যেটা নিয়ে তারা আমাদের উপর ক্ষোভ জানিয়েছে। কিন্তু তারপরও তারা কিন্তু ভোটের লিস্টে এনলিস্টেড হয়েছে এবং সামনের কিন্তু তারা বড় ভূমিকা রাখবে। এটা থেকে বোঝা যায় যে তারা কিন্তু ছাড় দেয় নাই। মানে এখনো এই বাংলাদেশের পিছনে এবং বাংলাদেশের রাজনীতি শুদ্ধিকরণে তাদের যে সদিচ্ছা, সেটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে, যেটা বাংলাদেশের রাজনীতির জন্য খুবই সুবার্তা। এই কারণে সুবার্তা, কারণ এখন জুলাই গণঅভ্যুত্থানের পরে কিন্তু একটা প্যারাডিম শিফট হয়েছে, একটা প্রজন্মগত পরিবর্তন এসেছে রাজনীতিতে, এবং এটার গুণগত পরিবর্তনটা এই তরুণদের হাতে হবে বলেই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং এই সেক্টরটা এক ধরনের আমরা ছেড়ে দিয়েছিলাম। আমরা বলতে আমরা আমাদের পড়ালেখা নিয়ে ব্যস্ত, আমাদের জীবন, সংসার, জীবিকা, চাকরি এসব নিয়ে ব্যস্ত। আমরা সবসময় মনে করেছি যে রাজনীতিতে আমরা যাই না, ভালোরা যায় না, বা শিক্ষিত মানুষজন যায় না, এটা নোংরা। তো যার কারণে এখানে যারা দুষ্কৃতিকারী, যারা দুঃশাসন প্রতিষ্ঠা করতে ওস্তাদ, তারা এখানে প্রাধান্য পেয়েছে এবং তাদের সাম্রাজ্য তৈরি করেছে। সো এখন জুলাইয়ের পরে আমরা বলছি যে না, আমরা এই সেক্টরটাকে আমরা ইনফিলট্রেট হব, এখানে আমরা অংশগ্রহণ করব। এবং এই যে একটা বলছি প্যারাডিম শিফট হচ্ছে, এই তরুণ প্রজন্মের যারা রাজনীতিতে আসছে, যারা এই সামনে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে লড়াই করবেন, তাদের প্রত্যেকের মুখেই আপনি শুনবেন যে আমরা পুরনো রাজনীতির ধারা থেকে বের হয়ে আসছি। আমরা কালো টাকা, পেশি শক্তি দিয়ে আমরা নির্বাচন পরিচালনা করব না, নির্বাচনে অংশ নেব না। আমাদের ফিনান্সিয়াল ট্রান্সপারেন্সি দেখাবো, আমাদের যোগ্যতা দেখাবো, এবং আমরা হেঁটে হেঁটে মানুষের কাছে যাব, আমরা নির্বাচন আচরণ বিধি মানব। এবং আমাদের একটাই জিনিস আপনাদেরকে অফার করা আছে, সেটা হচ্ছে বাংলাদেশের পরিবর্তন। সো এই যে একটা শিফট হচ্ছে, এই যে একটা পরিবর্তন হচ্ছে, এটাকে নজরদারি করার জন্য কিন্তু যারা তরুণরা, যারা জুলাইয়ের রাস্তায় ছিল কিন্তু রাজনীতিতে আসে নাই, তারা কিন্তু এখনো সক্রিয়। এই নিউজ থেকে কিন্তু আপনার এটা পরিষ্কার বোঝা যায় যে তারা হয়তো রাজনীতিতে জয়েন করে না, কিন্তু তারা পাহারাদের হিসেবে কিন্তু সক্রিয় আছে, এবং এখন থেকে কিন্তু এটা চলমান থাকবে, এটা অব্যাহত থাকবে। এটা কখনো যে জনরার তরুণরা, যে জনরার প্রজন্মরা রাজনীতি থেকে দূরে থাকতো। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে শুধু জেনজিরা নয়, আলফা জেনারেশন যেটা রয়েছে, তাদের কিন্তু এখানে অংশগ্রহণ ছিল, কারণ স্কুল পর্যায়ে প্রচুর বাচ্চারা এখানে অংশ নিয়েছিল। সেটাও কিন্তু একটা ধারাবাহিকতা থাকবে বলে অনেকে মনে করছেন। যখন আমরা এই নির্বাচনী কেন্দ্রিক মানুষের কাছে যাচ্ছি, অনেক
প্রবীণও কিন্তু শুধু জি। আমি বলবো না যে শিশুরা, প্রবীণরাও কিন্তু যারা চিন্তাধারায় তরুণ, যারা দেখা গেছে যে ৭১-এর পরে যারা নিজের চোখে দেখেছে যে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন না হতে, এবং তারা যে একটা হতাশার মধ্যে ছিল, যখন জুলাইয়ে সেটা আবার তারা কানেক্ট করতে পারছে, তারা কিন্তু আমাদেরকে ওয়েলকাম করছে যে একটা সময় আমরা চেষ্টা করেছিলাম, আমরা পারি নাই, কিন্তু আমরা চাই তোমরা সফল হও। সো এরকম কিন্তু ৬০ ঊর্ধ্ব ৭০ ঊর্ধ্ব মানুষরাও আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে, এবং আমরা তাদেরকেও কিন্তু তরুণ মনে করি, তরুণ প্রজন্মের অংশীদার মনে করি। আমি যেটা বলছিলাম যে এই যে জনরাটা রাজনীতি থেকে দূরে থাকতো, তারা যে এখন রাজনীতিতে এসেছে, এটার ফলে হবে যে এখানে এখন সব মানুষের জন্য রাজনীতির দরজা খুলে যাবে। যাদের টাকা আছে, প্রভাব আছে, পারিবারিক একটা লিগেসি আছে, শুধু যে তারাই রাজনীতি করবে, যাদের টাকা আছে শুধু যে তারাই নির্বাচন করবে, এই মিথটা ভেঙে যাবে। আমি আপনাকে একটা কথা বলি, এখন আপনি দেখবেন সরকারি মেডিকেল কলেজগুলোতে এডমিশনের আপনি যদি জরিপ দেখবেন ম্যাক্সিমাম মেয়ে ওখানে চান্স পেয়েছে, এবং বিভিন্ন সেক্টরে কার্ডিওলজির মতো, সার্জারির মতো কঠিন কঠিন যেগুলোতে পুরুষরা আগে বেশি যেত, ওখানে এখন কিন্তু নারীরা যাচ্ছে। আগে একটা ছিল যে নারী ডাক্তার মানে গাইনিতে যাবে, এরকম না। সো এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, এবং এখন আপনি দেখবেন যে আমরা যেরকম বলি নারী রাজনীতিবিদ নাই, তরুণ রাজনীতিবিদ নাই, শিক্ষিত নারীরা সংসদে যাচ্ছে না, এটার একটা চেঞ্জ কিন্তু আসবে, এবং এটা ২৪-এর পরে যে এটা শুরু হলো যাত্রাটা, এটা অব্যাহত থাকবে, এবং এই নিউজটা কিন্তু সেই বার্তাটাই দেয়। এখানের মধ্যে আপনার অসংখ্য নারী ভোটার আছে, এবং তারা কিন্তু এখন অসংখ্য নয়, অর্ধেকের বলা যায়, এবং তারা কিন্তু নতুন পুরনো সব রাজনীতিবিদদেরকে প্রশ্ন করবে যে এটা কেন হলো না, এটা কেন হলো, এখানে কেন ১০০ জনে ৫ জন খালি নারী, এখানে ১০০ জনে কেন ২০ থেকে ৩০ জন নারী না। সো এই যে একটা পরিবর্তন, গুণগত পরিবর্তন, এটা কিন্তু আমাদের রাজনীতির জন্য খুবই সুবার্তা। আজাদ মজুমদার, এটাতে একটা তরুণদের একটা হিসাব গেল যে ৫২ লাখ শিক্ষার্থীর অধিকাংশই ভোটার রয়েছে। আরেকটা ব্যাপার নিশ্চয়ই আপনি জানেন যে এবার যে ভোটার হয়েছে, এমন ৪ কোটি ভোটার রয়েছে যারা আসলে কোনোদিন ভোটই দেয়নি। এটা একটা বড় সেক্টর, এবং এই ৪ কোটির মধ্যে তরুণরা রয়েছে। ভোটের যে এই জনমিতি পাল্টে যাওয়া, এটি অনেকেই বলছেন যে আগামী যে নির্বাচনটা হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে, সেখানে একটা বড় ধরনের প্রভাব ফেলবে। আপনি একটা সরকারি জায়গায় রয়েছেন, আমরা সেখান থেকে একটু বেরিয়ে আসার জন্য অনুরোধ করব, কারণ আপনি দীর্ঘদিন মাঠের সাংবাদিক। সেই দৃষ্টিভঙ্গি থেকে আপনার মতামতটা একটু জানতে চাচ্ছি, আপনি কি মনে করছেন? প্রথমত এই যে ৪.৫ কোটি ভোটারের কথা বলছেন আপনি এর মধ্যে ৫২ লাখ বলেছেন যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তারা হয়তো নতুন ভোটার, এবারই তারা ভোটার হয়েছে, প্রথমবার ভোটার হয়েছে, কিন্তু বাকি যারা আছে তার মানে হচ্ছে কি ৪ কোটি ভোটার আছে যারা অনেক আগে ভোটার হয়েছে কিন্তু ভোট দিতে পারেনি, ভোট দেয়নি না, দিতে পারেনি। কারণ যারা ভোটার হয় তাদের তো একটা স্বাভাবিক কারণে একটা আগ্রহ থাকার কথা, কিন্তু তাদের আগ্রহ থাকা সত্ত্বেও তারা তাদের ভোটটা দিতে পারেনি। সো কেন দিতে পারেনি সেটা তারা বিশ্লেষণ করবে নিশ্চয়ই। কারা তাদের এই ভোট দেওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল, বা কারা তাদের ভোটাধিকারকে আসলে প্রয়োগ করতে দেয়নি, এই বিষয়গুলো এবারের তরুণরা এটা নিশ্চয়ই ভোট দেওয়ার সময় বিবেচনা করবে এবং চিন্তা করবে। পাশাপাশি আপনার এই যে ভোটের তফসিল ঘোষণার পরপরই আমাদের সম্ভাব্য একজন প্রার্থী আক্রমণের শিকার হলেন, এবং এখন আস্তে আস্তে জানা যাচ্ছে এই আক্রমণটা কারা করেছে, এই হামলাটা কারা করেছে। সো তাদের মধ্যে এই হামলাটার যে একটা উদ্দেশ্য সেটাও কিন্তু মোটামুটি পরিষ্কার, যে একটা ভোটারদের মধ্যে ভয়ের সংস্কৃতি তৈরি করা, বা একটা ভয় ধরিয়ে দেওয়া যাতে তারা ভোট দিতে না যায়। তার মানেটা হচ্ছে যে যারা গত ১৫ বছরে এই ৪.৫ কোটি ভোটারকে ভোট দিতে দেয়নি, তারাই এখনও চায় না তারা আবার ভোট দিতে যাক। সো দেশের এই মানুষের যে গণতান্ত্রিক অধিকার, ন্যায্য অধিকার, ভোটাধিকার, এটার পথে যারা তাদের বাধা, এই নির্বাচন হবে তাদের জন্য একটা চূড়ান্ত বার্তা দেওয়ার আসলে সুযোগ আমাদের ভোটারদের সামনে। এখানে একটা জিনিস যোগ করতে চাই, সেটি হলো যে পুরনো রাজনৈতিক দলগুলো পুরনো ভোটের হিসাব মেলাচ্ছে, এবং কেউ কেউ বলছেন আসলে তারা ভুলের জগতে রয়েছে। কি বলবেন? রাজনীতিটা তো ধরেন আমাদের দেশে ৫৪ বছর ধরে একটা নির্দিষ্ট ধারার মধ্য দিয়েই চলছে, কিন্তু আমাদের যে ২৪-এর যে গণ অভ্যুত্থানটা হলো,
এবং তার একটা আপনার যে লক্ষ্য সেটা যদি আমরা গত 1 বছর যেরকম যে ধরনের আলোচনা করেছি সেটা কিন্তু জাস্ট সাধারণ একটা নির্বাচন না, আমাদের একটা আসলে রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন। জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষাটাই ছিল রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন এবং রাজনৈতিক কি বলবো এক ধরনের সংস্কার এমনভাবে নিয়ে আসা যাতে এই রাজনৈতিক সংকটগুলো আর পুনরাবৃত্তি না হয় বা নতুন করে কোনো স্বৈরাচার তৈরি না হয়। এবং এই নতুন স্বৈরাচার যদি কেউ যদি নতুন করে স্বৈরাচার হতে না চায় বা হতে দেওয়া না হয় বা তাদের নতুন স্বৈরাচার তৈরি করতে তাদের জন্য কিভাবে তাদেরকে ঠেকানো যায় সেটা আমাদের তরুণরা, আমাদের ভোটাররা সেই সিদ্ধান্তটা নেবে। কিন্তু সেটা যদি কোনো রাজনৈতিক দল পুরনো পথে হাঁটে তাহলে তো তাদেরকে আসলে ভোটাররা নতুনভাবে মূল্যায়ন করা। আমি বলছিলাম যে তারা শুধু পুরনো পথে হাঁটছেই নয়, অনেকেই বলছেন তারা হাঁটছেন, একই সঙ্গে তারা ভোটের একটা হিসাব করছেন, সেই হিসাব হলো পুরনো হিসাব। ইতিমধ্যে যে অনেক কিছু পাল্টে গেছে এই বিষয়টি সম্ভবত তাদের মাথায় নেই। ভোটের হিসাব তো আসলে কারো পক্ষে এই নির্বাচনে করা, ভোটার ধরনটা পাল্টে গেছে। তো এখানে তরুণরা ভোটার হয়েছে, একই সঙ্গে যারা কোনোদিন ভোট দেয়নি এমন একটা ভোটার রয়েছে, তাদেরকে তো আমরা পুরনো হিসাবের মধ্যে ফেলতে পারবো না। না, সেটা তো অবশ্যই আমরা ফেলতে পারবো না। ভোটাররা কি চায় সেটা তো আমাদের বুঝতে হবে। এবং এই ভোটারদের চাওয়াটার বিষয়টা কিন্তু তারা ইতিমধ্যেই খুব সজোরে জানান দিয়েছে। সেটা এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু তারা জানান দিয়েছে। তারা জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু তারা জানিয়েছে যে তারা আসলে পুরনো ব্যবস্থাটা চায় না, তারা নতুন একটা ব্যবস্থা চায়। এবং নতুন যে ব্যবস্থাটা তাদেরকে যারা দিতে পারবে, যারা পুরনো ধ্যান ধারণা থেকে বেরিয়ে এসে নতুন রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারবে তাদেরকেই এই ভোটাররা বেছে নেবে। এইটা যেই রাজনৈতিক দলগুলো উপলব্ধি করতে পারবে এই মুহূর্তে, তারাই আসলে শেষ পর্যন্ত ভোটারদের মন জয় করতে পারবে বলে আমাদের বিশ্বাস। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ডক্টর তাজদুবা জাবিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি, রয়েছেন প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার। ইংরেজি দৈনিক নিউজ পত্রিকায় সোমবার একটি প্রতিবেদনের শিরোনাম ছিল এরকম: ব্যুরোক্রেটস পলিটিশিয়ানস ব্লেম ফর রুইনিং রিফর্ম। অর্থাৎ সংস্কার উদ্যোগ ব্যর্থ হওয়ার জন্য আমলাতন্ত্র রাজনীতিকে দায়ী করেছেন বিভিন্ন সংস্কার কমিশন প্রধান ও সদস্যরা। রোববার রাজনীতি এক আলোচনা সভায় বক্তারা বলেন যে জনগণের প্রবল প্রত্যাশা সত্ত্বেও আমলাতন্ত্র সহ সংস্কার বিরোধী শক্তি, যার মধ্যে কিছু রাজনৈতিক দলও রয়েছে, যারা সংস্কারের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। তাজদুবা জাবিন, আপনি কি এর সঙ্গে একমত পোষণ করেন নাকি ভিন্ন মত রয়েছে? না, অবশ্যই একমত। এখানে তো ভিন্ন মতের কোনো সুযোগই নাই, কারণ এটা একদম স্পষ্ট, তাই না, যে এই শুধু হাসিনার আসলে পতন হয়েছে। হাসিনার যে একদম ইট পাথরে যে তার ফ্যাসিস্ট বাহিনীকে সে রেখে গেছে, ইট পাথর পর্যন্ত, সেটাও কিন্তু এখন একদম বিদ্যমান। এবং বিশেষ করে জুলাইয়ে ছাত্র জনতার উপর পুলিশ সবচেয়ে বেশি গুলি চালিয়েছে নির্বিচারে। এই পুলিশের আমরা কোনো সংস্কার করতে পারিনি এবং এখানে সরাসরি আমলাদের হাত ছিল এটার একটা নিরপেক্ষ একটা স্বাধীন পুলিশ কমিশন হওয়ার পিছনে। এছাড়া বিভিন্ন কমিশনে বিভিন্নভাবে তাদের কাছ থেকে কিন্তু আমরা অসহযোগিতা পেয়েছি, বাধা পেয়েছি। এবং আপনি দেখেন এই যে হাদির এই হত্যা চেষ্টার এই পুরো জিনিসটা যদি আপনি একটা ফ্রেমে দেখেন, তাকে আমরা পত্রিকায় পড়েছি এটা 2 মাস ধরে প্ল্যান হয়েছে, তার ক্যাম্পেইনে মানুষ ঢোকানো হয়েছে, তাকে আস্থাভাজন বিশ্বস্ত করা হয়েছে, তারপর একদম তফসিল ঘোষণার পরে তাকে হত্যা চেষ্টা করা হয়েছে। তাহলে এই পুরো প্রক্রিয়াটা, এবং এরপরে সে খুবই সুন্দর করে ময়মনসিংহ সীমান্ত দিয়ে সে দেশের পালিয়ে গেছে বলে খবর বেরিয়েছে, এবং পালিয়ে গেছে, অবশ্যই সে দেশের বাইরে পালিয়ে গেছে। এবং এই যে এই পুরো প্রক্রিয়াটা
আপনি দেখেন এটা কি তার একার পক্ষে সম্ভব? যদি তার এখান থেকে গোয়েন্দা থেকে বা পুলিশ থেকে বা বিভিন্নভাবে যে পাচারকারী করেছে, আপনি এখন মোটর বাইকের মালিককে ধরে কি হবে, এখন তার স্ত্রীকে ধরে শ্যালককে ধরে কি হবে, বা যারা পাচার করেছে তাদেরকে ধরে কি হবে? দুইজন পাচারকারী কিন্তু তারা অবৈধ পাচারকারী ধরা পড়েছে। তাহলে আপনি কিন্তু এখান থেকেই বুঝেন যে কেউ না কেউ তাকে সাহায্য করছে, গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে, প্রশাসন থেকে সাহায্য করছে। কারণ এটা কখনোই সম্ভব হয় না, মানে একা তারা এটা করতে পারবে না। একটা সামান্য ছাত্রলীগের একজন নেতা একদম দিনে দুপুরে রাজধানীতে, এটা ঢাকার বাইরে কোনো কিছু না। তাহলে আপনি এখান থেকেই কিন্তু আপনি বুঝতে পারেন যে পুরনো এস্টাবলিশমেন্ট এখনো এখানের ভিতরে আছে এবং সক্রিয় আছে, শুধু যে আছে তা না, সক্রিয় আছে। এবং একটা গোষ্ঠী এখানকার ভিতর হচ্ছে যে তারা কোনো কাজ করছে না, আরেকটা গোষ্ঠী হচ্ছে যে দ্বিধার মধ্যে আছে যে কি হবে বাংলাদেশে, আরেকটা গোষ্ঠী হচ্ছে ফ্যাসিস্টদের এখনো পক্ষে কাজ করছে। একটা পক্ষ নিষ্ক্রিয় হয়ে গেছে, আরেকটা পক্ষ এখনো সক্রিয় আছে। এখানে কিন্তু আরেকটা অভিযোগ করেছে রাজনীতিবিদদেরও দায়ী করেছে। হ্যাঁ, এটা তো আমরা বিভিন্ন এই যে ঐকমত্য কমিশনের আপনার যখন আলোচনা চলে আমরা তো দেখেছি এই জুলাই সনদটা তো যেসব সংস্কারের আপনার নোট অফ ডিসেন্ট দেওয়া আছে বা যেসব গণভোটের বিরুদ্ধে যারা কথা বলছে যাতে এই জুলাই সনদ অনুমোদন না হয়, আপনি দেখবেন পুরো বাধাটা কিন্তু পুরনো রাজনীতিবিদ দেখে। এবং দুঃখজনকভাবে এটা কিন্তু দেখা যায় যে তাদের নিজেদের স্বার্থে, দলীয় স্বার্থেই কিন্তু এটা এভাবে ডিজাইন করা থাকে। এবং আমরা যদিও সচিবালয়ের অধ্যাদেশ অনুমোদন হয়েছে, গেজেট প্রকাশ হয়েছে, মানে আমরা আশা করি যে বিচার বিভাগ স্বাধীন হয়েছে, কিন্তু কতটুকু এরপরও যে এইসব জিনিস দলীয়করণ হবে না, সেই পুরনো সংস্কৃতি যে চলবে না, আমাদের পুরনো রাজনীতিবিদরা যে বিচার বিভাগের দলীয়করণ আমরা টের পাচ্ছি। হ্যাঁ, কারণ এই দুইজন এই যে হাদিকে যে গুলি চালিয়েছে, যে প্রধান সন্দেহভাজন, তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছিল, তাকে কিন্তু দুটো অস্ত্র সহ জামিনে দিয়েছে। হ্যাঁ, জামিন পেয়েছে। তাহলে এগুলো কিন্তু সবই প্রশ্নবিদ্ধ। এবং আমাদের ফাইটটা যতটা না ফ্যাসিস্টের বিরুদ্ধে, তার চেয়ে বেশি আমাদের এই পুরনো যারা স্টেক হোল্ডার আছে, আমাদের পলিটিশিয়ানরা এবং পলিটিক্যাল পার্টিগুলো, পলিটিক্যাল স্টেক হোল্ডারগুলা, যারা ওই জোন থেকে, কমফোর্ট জোন থেকে বের হতে চায় না, যারা একটা পরিবর্তনকে ভয় পায়, যারা নিজের স্বার্থটাকে আগে দেখে, যারা মনে করে যে দেশের স্বার্থ বা পরিবর্তন, গণতান্ত্রিক পরিবর্তন এগুলো বুকিশ বা এগুলো হবে না, এগুলো থিওরিটিক্যাল কথাবার্তা, তাদের সাথেও আমাদের আসলে যুদ্ধটা অনেক বেশি। সম্ভবত সেই যুদ্ধটা এখন বড় হয়ে দাঁড়িয়েছে আপনাদের জন্য, অনেকে বলছেন। অবশ্যই এটা, এবং সামনে বিশেষ করে ইলেকশনের পরে এটা আমাদের জন্য আরো বেশি ইন্টেন্স হবে বলে আমি ধারণা করতে পারি। তবে যত যাই হোক, আমাদেরকে এই লড়াই যেহেতু আমরা শুরু করেছি, এই লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে। আজাদ মজুমদার, রোববারের ওই আলোচনা সভায় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ এটা অভিযোগ করেছেন। তিনি বলেছেন যে তাদের দেওয়া শতাধিক প্রস্তাবের একটিও সরকার বাস্তবায়ন করেন, তাদের দেওয়া সুপারিশ বাস্তবায়নে সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপও দেখা যাচ্ছে না। কি বলবেন? গণমাধ্যম যে সংস্কারের যে সুপারিশ, সেগুলো আপনার 110টার মতো ওনারা সুপারিশ দিয়েছিলেন। সেগুলো ইমিডিয়েটলি বাস্তবায়নের জন্য বাছাই করে 23টা সুপারিশকে বাছাই করা হয়েছিল, এবং পরবর্তীতে 23টা থেকে আরও সংক্ষিপ্ত করে 11টা সুপারিশ আপনার বাস্তবায়নের জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করেছে, এবং এই বিষয়গুলো প্রক্রিয়াধীন। আপনি জানেন যে গণমাধ্যম সংস্কার প্রথমত কাজটা খুব কঠিন, কারণ আমাদের গণমাধ্যমগুলো এত, গণমাধ্যমের যে সেক্টরটা, এই সেক্টরটাতে বিশৃঙ্খলার পরিমাণ এত বেশি। ফ্যাসিস্ট হাসিনাকে সরিয়ে দেওয়ার চেয়ে কঠিন না, ফ্যাসিস্ট হাসিনার সাথে এটা মেলানো আরেক জিনিস। এটা এই সেক্টরটাতে বিশৃঙ্খলা বেশি। আপনি যদি বলেন যে গণমাধ্যম সংস্কার কমিশন একটা সুপারিশ করেছে যে একটা নির্দিষ্ট শিল্প গোষ্ঠীর হাতে একটার বেশি মিডিয়া থাকবে না। আমি উদাহরণ দিয়ে বলতে পারি, আমাদের কাছে প্রধান উপদেষ্টা সাক্ষাৎকার চেয়েছিল বসুন্ধরার গ্রুপ। তারা বলেছে যে তারা সাক্ষাৎকার চাওয়ার সময় তারা বলেছে যে তাদের হাতে এই মুহূর্তে 19টা মিডিয়া আছে। আপনার তাদের টিভি, রেডিও, অনলাইন বা টিভির অনলাইন, পত্রিকার আপনার অনলাইন ইত্যাদি ইত্যাদি নানাভাবে বলে তারা জানিয়েছে। আরও রয়েছে যারা তারা কিছু কিছু মিডিয়াতে যারা জানে না, যারা বসুন্ধরা গ্রুপের শেয়ার আছে বড় ধরনের, সেটা তো আপনার হিডেন ইনভেস্টমেন্ট। প্রকাশ্যে বা তাদের একেবারে ঘোষিতভাবেই তাদের হাতে 19টা মিডিয়া আছে এই মুহূর্তে। তো একটা শিল্পগোষ্ঠীর হাতে আপনার
19টা মিডিয়া আছে, যেখানে গণমাধ্যম সংস্কার কমিশন বলছে যে একটা শিল্পগোষ্ঠী একটার বেশি মিডিয়া রাখতে পারবে না। এখন আপনি বলেন এই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন কিভাবে সম্ভব? এইরকম ডিফিকাল্টিজ অনেক জায়গাতে আছে। গণমাধ্যম সংস্কার কমিশন আপনার বাংলাদেশ টেলিভিশনের স্বায়ত্তশাসনের প্রস্তাব দিয়েছে। এই বাংলাদেশ টেলিভিশনের কর্মীরাই এই বাংলাদেশ টেলিভিশনের সামনে স্বায়ত্তশাসনের বিরোধিতা করে আপনার বিক্ষোভ করেছে। গণমাধ্যম সংস্কার কমিশন বাসসের আকার কমিয়ে এনে আপনার প্রস্তাব করেছে যে বাসস এবং বিটিভিকে একীভূত করে বাসসকে যেন বিটিভি নিউজ রুম হিসাবে আপনার ব্যবহার করা হয়। এইটাও আপনার প্রস্তাব হিসাবে খুবই উত্তম, এবং আমরা মনে করি যে এটা যদি বাস্তবায়ন করা যায় তাহলে আমাদের এক্ষেত্রেও একটা বড় গুণগত পরিবর্তন আসবে। কিন্তু আপনি নিজে উপলব্ধি করতে পারেন যে এই প্রস্তাবটা আসলে বাস্তবায়ন করা কত কঠিন। আপনি বাসসটাকে আমাদের দেশে এখন একটা পলিটিক্যাল ডাম্পিং গ্রাউন্ড হিসেবে অনেকদিন ধরে এটাকে তৈরি করে রাখা হয়েছিল, এবং এই অবস্থা থেকে কিন্তু বাসস এখনও বেরিয়ে আসতে পারেনি। তো পুরনো ব্যবস্থাটাকে আপনি আগে থামিয়ে পুরনো পদ্ধতি, তাহলে আপনি নতুনভাবে যখন আপনি এটা করতে যাবেন তাহলে যেই ধরনের প্রতিরোধের সম্মুখীন অন্তর্বর্তীকালীন সরকার হবে সেইটা আপনার আমার মনে হয় বিবেচনা করার সুযোগ আছে। এটা একটা দিক। আরেকটা দিক হলো, আপনি যদি দেখেন যে আমাদের তথ্য মন্ত্রণালয় সম্ভবত একমাত্র মন্ত্রণালয় যেখানে 3বার উপদেষ্টা চেঞ্জ হয়েছে। সো ব্যক্তির পরিবর্তন হলে সাধারণত কাজের ধরনের বা রীতির এগুলোরও কিছু পরিবর্তন হয়। তো যে কারণে অন্যান্য সংস্কারের যে গতিটা ছিল বা অন্যান্য ক্ষেত্রে যে পরিমাণ সংস্কার হয়েছে, হয়তো বা গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবগুলো সেই গতিতে বাস্তবায়ন করা সম্ভব হয় না। এটা আমি মেনে নিয়েই বলছি, বাস্তবায়ন হয় নাই বলে বিষয়টা এরকম না যে কখনোই বাস্তবায়ন হবে না। বাস্তবায়নের এই সুপারিশগুলো অত্যন্ত খুব যুগোপযোগী এবং সঠিক সুপারিশ বলে আমরা মনে করি, এবং আমরা মনে করি যে এই যে পদ্ধতি, এই সংস্কারের যে প্রস্তাবগুলো, এগুলো বাস্তবায়নের যে ধারাবাহিকতা, এটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে উদ্যোগগুলো আছে সেটা পরবর্তী নির্বাচিত সরকার ধরে রাখবে, এবং আমরা বিশ্বাস করি যে এই প্রস্তাবগুলো বাস্তবায়ন হবে। এটা অন্য প্রসঙ্গে যাই। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন একটি বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। সোমবার এক অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, আইনশৃঙ্খলা অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে 2-1টা খুন খারাপি হয়। এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। কিন্তু ঠিক একদিন আগে, গত রোববার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে এই সিইসি বলেছিলেন, হাদির উপর হামলার ঘটনা তার কাছে কোট আনকোট মাথার উপর বাস পড়ার মতো মনে হয়েছে। তার 2 দিনের বক্তব্য 2 রকম। ডক্টর তাজদুবা জাবিন, হাদির উপর হামলা কি একটি আসলে বিচ্ছিন্ন ঘটনা, আইনশৃঙ্খলা অবনতির একটা নমুনা, কোনটা? প্রশ্নই আসে না, এটা কিভাবে বিচ্ছিন্ন ঘটনা হয়? এটা পুরা জুলাইয়ের উপর গুলি চললো, তাই না? আমি ওনার বক্তব্যটা শুনছিলাম, সোমবার দিন উনি এই বক্তব্যটা দিয়েছে, এবং এতটা মানে দায়িত্বকাণ্ড জ্ঞানহীন ওনার এই বক্তব্য। এবং উনি একটা প্রধান নির্বাচন কমিশনার, ওনার অধীনে নির্বাচন পরিচালনা হবে, ওনার এই বক্তব্য আমাদের সবাইকে খুবই মর্মাহত করেছে। এবং আপনি দেখেছেন উনি বক্তব্য দেওয়ার সময় হাসছিলেন, এবং যেই হাদির হত্যা চেষ্টা পুরো বাংলাদেশের মানুষকে কনসার্ন করেছে। আমরা মুহুর্মুহু ফোন পাচ্ছি, টেক্সট পাচ্ছি মানুষের কাছ থেকে, যাতে আমরা সাবধানে থাকি এবং নিরাপদে থাকি, এবং সরকারও উদ্যোগ নিচ্ছে, সিকিউরিটি প্রোটোকল দিচ্ছে যারা এই ঝুঁকিতে আছে। এরকম একটা সময়ে উনি কোথায় মানুষকে এটাতে উনি ওন করবে এই পরিস্থিতিটাকে, তার জায়গায় উনি এটাকে একেবারেই হালকাভাবে নিচ্ছে। এবং আরও বলবো আমি, এই যে যারা আসলে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দায়িত্ব নিয়েছে সরকারের, কয়েকজনের বক্তব্য বা কয়েকজনের কর্মকাণ্ড আমাদেরকে খুবই মানে ডিমোরালাইজ করে। কারণ আপনি দেখেন, এই যে স্বরাষ্ট্র উপদেষ্টাও যে কথা বলেন, হাদির এইরকম একটা হত্যা চেষ্টার পর, এরকম একটা বড় একটা ঘটনার পরও কিন্তু ওনার বডি ল্যাঙ্গুয়েজে, ওনার কথাবার্তায় বা ওনার কি বলবো, ওনার পরিকল্পনা যে আইন শৃঙ্খলা নিয়ে ওনার কোনো ধরনের পরিবর্তন কিন্তু আসে নাই। উনি এখনও খুবই খামখেয়ালি বক্তব্য দেন, এবং পরবর্তীতে যে এই নির্বাচন কমিশনের অধীনে এখন প্রশাসন, এবং এটার তারা তো তৎক্ষণাৎ কোনো প্রশাসনের সাথে বৈঠক করে নাই, একদিন পরে তারা বৈঠক করেছে। মানে তাদের জনগণের প্রতি তাদের কোনো দায়িত্বশীল বার্তা ছিল না হাদির উপর এই গুলির হামলার পরে, বরঞ্চ তারা
উল্টো তারা এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলছে। কোনো মানে দায়িত্বশীল পদে থেকে কোনো মানুষ কিভাবে এত বড় ঘটনাকে মানে বিচ্ছিন্ন ঘটনা বলে আমার আসলে বুঝে আসে না। কারণ আপনি দেখেন হাদি কি চেয়েছিল বা জুলাই কি চেয়েছিল? জুলাই কিন্তু পদ পদবী ক্ষমতা চায় না, জাস্ট ফ্যাসিস্টের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে, দিল্লির বিরুদ্ধে আমাদের আওয়াজটা ছিল। তখন আপনি ওই আওয়াজ থামাতে যখন আপনি গুলি করবেন, এটা তো সরাসরি হচ্ছে আপনার গণতন্ত্রের বিরুদ্ধে। তাহলে এই জিনিসটাকে তো ওনারা ওন করছে না, এই পরিস্থিতিটাকে ওনারা ওন করছে না। ওনারা যদি ওন করতো তাহলে ওনাদের বক্তব্যটা অন্যরকম হতো, এরকম বিচ্ছিন্ন হতো। বরং ওনার বক্তব্যই হচ্ছে এই ঘটনা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। ওনার এই বক্তব্য আমাদেরকে খুবই মর্মাহত করেছে। বিশ্লেষকরা এর আগে এরকমই মন্তব্য করেছেন যে হাদির ঘটনা আসলে কোনো আইনশৃঙ্খলা অবনতিও নয়, বিচ্ছিন্ন ঘটনাও নয়, এটি একটি সুপরিকল্পিত ঘটনা, অনেক আগের থেকে পরিকল্পনা করে আছে এবং কেন করা হয়েছে তার একটি ইঙ্গিত ডক্টর তাজনুবা দিচ্ছিলেন। আজাদ মজুমদার, আপনার মতামত কি? না, এটা তো অবশ্যই সুপরিকল্পিত ঘটনা। আপনি যদি দেখেন ঘটনার প্রেক্ষাপটগুলো বা যারা প্রধান সন্দেহভাজন তারা অনেকদিন ধরেই কিন্তু শরীফ ওসমান হাদির সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছে, তার সাথে ঘনিষ্ঠ হয়েছে এবং তার উপর আক্রমণের জন্য এমন একটা দিন বেছে নিয়েছে যে দিনটাতে যদি আক্রমণ করা হয় তাহলে সমগ্র নির্বাচনের যে পরিবেশটাতেই আপনার এক ধরনের আঘাত আসবে, একটা গুমট একটা পরিস্থিতি তৈরি হবে, উৎসবটা বাধাগ্রস্ত হবে এবং একটা ভয়ের বার্তা ছড়িয়ে পড়বে নির্বাচনের প্রার্থী, ভোটার, রাজনৈতিক দল সবার মধ্যে। এবং এই কাজটা করার জন্যই মানে শরীফ ওসমান হাদিকেই বেছে নেওয়া হয়েছে। কারণ শরীফ ওসমান হাদি ছিল জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে যে কয়টা বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল, যে কয়টা ভয়েস ছিল, সেই কয়টা ভয়েসের মধ্যে অন্যতম ছিল শরীফ ওসমান হাদি। এবং এই জন্যই তাকে বেছে নেওয়া হয়েছে এবং তাকে তার উপর তার প্রাণনাশের চেষ্টাটা করা হয়েছে। তো এটা অত্যন্ত পরিকল্পিত একটা আক্রমণ এবং এই আক্রমণটা একেবারেই মাননীয় প্রধান উপদেষ্টা স্বয়ং বলেছেন যে এই আক্রমণটা আসলে আমাদের অস্তিত্বের উপর আক্রমণ, এটা আসলে কোনো আলাদা বা কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা না বা এটা কোনো ব্যক্তি বিদ্বেষ না, এটা পুরো সিস্টেমের উপর আঘাত, পুরো তাহলে কি অবস্থা দাঁড়ালো? প্রধান উপদেষ্টা বলছেন যে জাতির উপর আঘাত, অস্তিত্বের উপর আঘাত, জি, আর সিইসি বলছেন এটা বিচ্ছিন্ন ঘটনা। না দেখেন সিইসি কি বলেছেন সেটা আমি ঠিক সেভাবে আমি বলতে পারবো না উনি কোন দৃষ্টিকোণ থেকে বা কোন চিন্তা ভাবনা থেকে বলেছেন। আমি প্রধান উপদেষ্টার সাথে যেহেতু কাজ করি আমি ওনার সিরিয়াসনেসটা দেখেছি। ঘটনার সেদিন ছুটির দিন ছিল সাপ্তাহিক, কিন্তু তিনি তাৎক্ষণিকভাবে সরকারের সব দায়িত্বশীল কর্মকর্তাকে ডেকে এনেছেন, তিনি উপদেষ্টাদের ডেকে এনেছেন, তারপরে পরবর্তী করণীয় কী আছে এটা নির্ধারণ করার চেষ্টা করেছেন এবং আপনার তারপর দিন প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সাথে নিয়মিত যোগাযোগ করছেন। শুধু তিনি যে যোগাযোগ করছেন তা না, তিনি তার যারা কর্মকর্তা আছেন তাদেরকেও কিন্তু এই যোগাযোগগুলো রক্ষা করার জন্য দায়িত্ব দিচ্ছেন। আমরা নিজেরা গতকালকে আপনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সারাদিন সমন্বয় করার চেষ্টা করেছি এ বিষয়ে যদি কোনো আপডেট থাকে যাতে সেটা গণমাধ্যমকে দেওয়া যায়। তো এইটা আমি বলার উদ্দেশ্য হচ্ছে যে সরকারের পক্ষ থেকে যে সিরিয়াসনেসটা বা এই ক্ষেত্রে যেই ধরনের রিয়েকশনটা হওয়া উচিত সেই রিয়েকশনটা সরকার দেখিয়েছে। হয়তোবা এখন পর্যন্ত আনফর্চুনেটলি যারা আসামি তাদেরকে ধরতে পারেনি কিংবা রিয়েক্ট করতে কারো ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে বিশেষ করে সময় ক্ষেপণটা আপনার যারা এক্ষেত্রে হামলাকারী তাদেরকে পালিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছে, এরকমটা হতে পারে। বিষয়টাকে হালকাভাবে কোনোভাবে সরকার নেয় না এবং এটা না নেওয়ার আরেকটা উদাহরণ আপনি দেখতে পারেন যে তাৎক্ষণিকভাবে সরকার সিদ্ধান্ত দিয়েছে রাজনৈতিক দল এবং প্রার্থী, জুলাই আন্দোলনের অগ্রভাগের যারা সৈনিক তাদের সবার জন্য একটা বিশেষ সিকিউরিটি প্রোটোকল তৈরি করে সবাইকে সেটা দেওয়া। এবং তো ওই মিটিংয়ে তো রাজনীতিবিদদের সাথে মিটিংয়ে এই আহ্বান জানিয়েছেন সোমবার যে ইনকলাব মঞ্চের আহ্বানে যে কেন্দ্রের শহীদ মিনার সমাবেশটা হলো সেখানেও রাজনীতিবিদরা সবাই যাতে অংশগ্রহণ করে সেই আহ্বান তো প্রধান উপদেষ্টা জানিয়েছেন। না, এই আহ্বানটার মূল উদ্দেশ্যটা হচ্ছে আসলে ঐক্য থাকা, জাতীয় ঐক্যটা হলো এইসব ক্ষেত্রে খুব জরুরি। কারণ যখন এমন একটা আঘাত আসে যে আঘাতটার ফলে সমগ্র নেশন এফেক্টেড হয় তখন আসলে ন্যাশনাল ইউনিটিটা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। আপনি ইউনিটির কথা বলছিলেন আজাদ মজুমদার, আসলে আমরাও লক্ষ্য করেছি যে শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটিকে প্রধান উপদেষ্টা ব্যক্তিগতভাবে যেভাবে নিয়েছেন আমরা খেয়াল করেছি। উনি শুধু উদ্বিগ্ন হননি, এই বিষয়ে বিশেষ নজর দিয়েছেন, তার চিকিৎসা সবকিছু মিলিয়ে আমরা মানুষও কিন্তু টের পেয়েছে তার উদ্বেগটা, তার চেষ্টাটা। এবং আপনি জানেন যে এটা তরুণদের মধ্যে, দেশের রাজনীতি এবং তরুণদের মধ্যে শুধু আলোচনা হচ্ছে তা নয়,
তরুণদের মধ্যে একটা তীব্র ক্ষোভেরও জন্ম হয়েছে। আজাদ মজুমদার, এই যে তরুণদের মধ্যে যে উদ্বেগ এবং ক্ষোভ তৈরি হলো, তা প্রশমনে সরকার কি বার্তা দিতে চায়? তরুণদের মধ্যে ক্ষোভ থাকাটা খুব স্বাভাবিক। তরুণরা আপনার জুলাই অভ্যুত্থানের সময়ও দেখেছে আসলে এই দেশের আসলে মানুষের শত্রু বা মানুষের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার প্রতিবন্ধকতা কারা, সেটা তখন তারা যেমন দেখেছে, তারা কিন্তু এখনও দেখছে। আপনার হামলার ধরন, আক্রমণের ধরন এগুলো ভিন্ন হতে পারে, কিন্তু আক্রমণকারী কিন্তু প্রায় একই। সো তরুণরা চিনতে পারছে যে এই দেশের আসলে একটা সুন্দর ভবিষ্যৎ নির্মাণের পথে কারা বাধা হয়ে দাঁড়াতে পারে, তারা তরুণরা কিন্তু চিনতে পারছে। এবং এইসব ঘটনায় তাদের ক্ষোভ তৈরি হচ্ছে, এটা স্বাভাবিক। কিন্তু আমি মনে করি যে যেই ক্ষোভ যেটুকু আছে তার চেয়ে বেশি বরঞ্চ তাদেরকে এইসব ঘটনা আরও বেশি ঐক্যবদ্ধ করছে। আপনি দেখেছেন যে একজন হাদিকে তারা হয়তো আক্রমণ করে বা হামলা করে থামিয়ে দিতে পারে, কিন্তু আমাদের দেশে কিন্তু জুলাইয়ের পর এরকম অসংখ্য হাদি তৈরি হয়েছে যারা আসলে জুলাইয়ের স্পিরিটটাকে ধারণ করে এবং বাংলাদেশটাকে খুব অন্তর দিয়ে ভালোবাসে। সো এই যে শত শত তরুণ নতুনভাবে আমাদের দেশপ্রেমে উজ্জীবিত হচ্ছে, দেশের জন্য কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ হচ্ছে, এবং দেশের যে পিছনের যে ইতিহাস একটা সময় পর্যন্ত আমাদের তরুণ সমাজের কাছে ঢেকে রাখা হয়েছিল, সেই ইতিহাসটা তারা এখন জানতে পারছে এবং তারাও তাদের পরবর্তী প্রজন্মকে জানানোর উদ্যোগ নিচ্ছে। এগুলাই কিন্তু আসলে শেষ পর্যন্ত বাংলাদেশকে বদলে দেওয়ার ক্ষেত্রে একটা বড় সহায়ক ভূমিকা পালন করবে। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20। আবার স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ডক্টর তাজদুবা জাবিন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক, রয়েছেন প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার। ডক্টর তাজদুবা জাবিন, উসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর তরুণদের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, দল হিসেবে আপনারা কিভাবে সেটিকে দায়িত্বশীল রাজনৈতিক শক্তিতে রূপান্তর করতে চান? ইতিমধ্যে রূপান্তরিত আমার কাছে মনে হয়, কারণ খুবই অল্প এই আশঙ্কাটা আমাদের সব সময় ছিল যে আক্রোশটা জুলাইয়ের উপরই বেশি, এই তরুণদের উপরই বেশি, যারা নেতৃত্ব দিয়েছে, যাদের আওয়াজ মানুষকে উজ্জীবিত করেছে পরাজিত শক্তির বিরুদ্ধে, সেই আওয়াজগুলাকে দমিয়ে দেওয়ার জন্য যে একটা ওই শক্তির যে একটা চেষ্টা, এটা কিন্তু খুবই দৃশ্যমান ছিল এবং আমরা বারবার এটা বলেছি এবং আমরা যেটা আশঙ্কা করেছিলাম সেটাই কিন্তু তারা করেছে এবং আমাদের মধ্যে ঢুকেই পরিকল্পনা করে এটা বাস্তবায়ন করেছে। সো এটাতে কিন্তু আমাদের হাদির এই ঘটনার পর থেকে আমাদের সব কিছু কার্যক্রম কিন্তু যেমন একরকম থমকে গেছে, কার্যক্রম না আমাদের, মানে আমরা যেন আবার জুলাই ফেরত গেছি। যে 36 জুলাই যে শুরু হয়েছিল, এখন মনে হচ্ছে এটা 37 জুলাই, মানে যেদিন হাদির বুকে গুলি লাগলো। মানে আমরা সম্পূর্ণভাবে এখন এই যে ভাই বলল ঐক্যের বিষয়, আপনি দেখবেন জুলাই যেরকম কেউ কাউকে ডাকেনি, সবাই একসাথে হয়ে গিয়েছিল, হাদি কিন্তু আবার পুরো বাংলাদেশের তরুণদেরকে, মানে গণতন্ত্রকামী বা যারা এই বাংলাদেশের ভালো চায়, বাংলাদেশপন্থী সব মানুষকে কিন্তু আবার কেউ কাউকে ডাকেনি, সবাই কিন্তু আবার একত্রিত হয়ে গেছে এবং এটার একটা ইম্প্যাক্ট এবার অবশ্যই এটা রাজনীতিতে এটা নিজের থেকেই পড়বে এবং এটা পড়ে গেছে অলরেডি। একটা প্রশ্ন যদি আপনাকে করি, খুব প্রান্তিক প্রশ্ন হয়ে যা তবুও করি, যে এই ঘটনার মাধ্যমে কি রাজনীতিতে নতুন কোনো কোট আনকোট রেড লাইন অতিক্রম করা হয়েছে? এটা বলতে পারেন, আপনি একটা দিক থেকে বলতে পারেন যে হয়েছে। আমরা এই ধরনের ঘটনা অপ্রত্যাশিত থাকলেও প্রেডিক্টেবল ছিল এবং এটার দায় আসলে আমরা
প্রশাসনকেই দেই, সরকারকেই দেই। এটা এমন না যে এটা এখানে আমার একটা প্রশ্ন রয়েছে এটা এমন সাধারণ মানুষের, সেটা হলো রাজনৈতিক দলগুলোর যত অনৈক্য হয়েছে, পরস্পরের প্রতি যত প্রতিহিংসা বেড়েছে, ফেসিস্টটা তত শক্তিশালী হয়েছে, সাহস পেয়েছে। আপনি লক্ষ্য করেন 6 মাস পর্যন্ত কিন্তু সব চুপচাপ ছিল, ঠিক 6 মাস পরে শুরু হয়ে গেল তাদের উল্লম্ফন, গলা উঁচু করার চেষ্টা করলো, গর্ত থেকে গলা বের করার চেষ্টা করলো। কখন? যখন রাজনৈতিক দলগুলো পরস্পরের বিরুদ্ধে নেমে পড়লো। এই যে আপনি দেখেন এই রাজনৈতিক দলগুলোর কথাও যদি আপনি বলেন, আপনি কি গত 15 মাসে এই ফ্যাসিস্টদের পক্ষে যে একটা তাদেরকে প্রাসঙ্গিক করে রাখার একটা চেষ্টা কি আপনি দেখেন নাই? বিভিন্ন এই যে বললো একটা শিল্পী গোষ্ঠীর 19টা গণমাধ্যম আছে, 19টা মিডিয়া আছে, আপনি কি গণমাধ্যমে দেখেন নাই কারা বুদ্ধিজীবী হয়ে টকশোতে যাচ্ছে এবং কারা জরিপে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক রাখছে, কারা পার্সেন্টেজ দেখাচ্ছে, কারা এই আওয়ামী লীগের ভোট ব্যাংকে একটা বিশাল আকারের একটা ইস্যু বানাচ্ছে। সো এগুলো কিন্তু আমরা দেখেছি এবং আপনি দেখবেন এই পোর্শনটাই জুলাইয়ের এই তরুণরাই আমরাই কিন্তু বারবার এটার বিরুদ্ধে আওয়াজ তুলেছি, বারবার তুলেছি। না সরকার, না প্রশাসন, না অন্যান্য রাজনৈতিক দল এই জিনিসটাকে আমলে নিয়েছে এবং বরং খুবই দুঃখজনক এক্সিস্টিং যারা পুরনো রাজনৈতিক দল আছে তারা আমরা যতটা জোরালোভাবে এদেরকে অগণতান্ত্রিক এবং এদের রাজনীতির বিরুদ্ধে আমরা গিয়েছি, এদেরকে নিষ্ক্রিয় করার পক্ষে আমরা গিয়েছি, তারা নানা অজুহাত দিয়েছে, তারা ভোট ব্যাংকের অজুহাত দিয়েছে, তারা ইনক্লুসিভ ইলেকশনের অজুহাত দিয়েছে। আপনাদের ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে নানান মহল থেকে। সেটা এখনো আছে কারণ তারা জানে যে এই আওয়াজটাই হচ্ছে এই শুধু দিল্লির বিরুদ্ধে না, এই যে স্বৈর শাসকের বিরুদ্ধে যে আওয়াজ উঠেছে এটা গত 50 বছরে এত শক্তভাবে, এত জোরালোভাবে কখনো ওঠেনি। আমরা এটাকে কিন্তু এখনো ধরে রেখেছি। বাংলাদেশের উপর যে দিল্লির একটা হস্তক্ষেপ ছিল, দিল্লির একটা আধিপত্য ছিল, সেটার বিরুদ্ধে প্রকাশ্যে এই প্রজন্মই কিন্তু আওয়াজ তুলেছে। এটা কিন্তু একটা বিশাল বার্তা তাদের জন্য। সো সব দিক থেকেই কিন্তু আমরা যে একটা রেড লাইনটা যে ক্রস হবে এটা কিন্তু প্রেডিক্টেবল ছিল। আরেকটা বিষয় সেটা হলো তরুণ রাজনীতিকদের নিরাপত্তা ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে এনসিপির ভবিষ্যৎ রুটম্যাপ কি আছে? শুধু এনসিপি না, এটা এনসিপি সবাইকে নিয়ে এটা করতে চায়, শুধু মত প্রকাশের স্বাধীনতা না, আপনার ধর্মচর্চা। এখানে একটা নিরাপত্তার প্রশ্ন আসছে কিন্তু জাবিন, কারণ হলো আমরা এমন শুনেছি যে কিছু লোককে টার্গেটই নেওয়া হয়েছে, কিন্তু কিছু লোককে টার্গেট নেওয়া মানে শুধু তারাই টার্গেট থাকবে তা নয়, যে কেউ টার্গেট হতে পারে, যারা এই ফ্যাসিস্টের বিরুদ্ধে ছিল, দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে ছিল এবং সেই প্রচিত রাজনীতিবিদদের যে সুযোগ সুবিধা ভোগ করার যে প্রবণতা তার বিরুদ্ধে যারা, আমি সেই ব্যাপারে আসলে বলতে যাচ্ছি না। কিন্তু তারপর নিরাপত্তাটা কি হবে? তাহলে সরকারকে তো অবশ্যই দায়িত্ব নিতে হবে। আপনি দেখেন সিকিউরিটি প্রোটোকল দেয়া হবে, আপনি যখন খুব তালিকা করে ফেললেন যে যারা বেশি ঝুঁকিতে, কিন্তু যারা কম ঝুঁকিতে তাদের জীবনও গুরুত্বপূর্ণ। কিন্তু হ্যাঁ, তাহলে আপনি 1-to-1 সিকিউরিটি বাড়ানো চাই। আপনি যদি পুরো দেশের আইন শৃঙ্খলাটা আপনি বাড়ান, আপনি জোন ওয়াইজ যদি আইন শৃঙ্খলাটা টাইট করেন, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি দেওয়া আছে এবং যতটুকু রিমেইনিং ল এনফোর্সমেন্ট আছে সেটাকে যদি আপনি গত 15 মাসে এটাকে অগ্রাধিকার দিয়ে যে কেন করা হলো না, আমরা কিন্তু বারবার এটা প্রশ্ন তুলেছি, সেটার কিন্তু কোনো সদুত্তর পাইনি। এবং গুলি চালানোর পরও আপনি যদি ব্যক্তি বিশেষকে সিকিউরিটি দেন, আপনি ওদেরকে দিলেন, তাহলে যে জুলাইয়ের পক্ষে লিখেছে, যে সাংবাদিক, যে ছবি তুলেছে, যে শিল্পী দাঁড়িয়েছে, তার জীবনের নিরাপত্তা কে দিবে? সে তো রাজনীতিতে আসেনি, তার মানে কি তার জীবনটা অগুরুত্বপূর্ণ? নিশ্চয়ই না। তা আমাদের কিন্তু দাবিটা হচ্ছে যে আগে থেকেই এই জিনিসটাকে আপনারা সবচেয়ে বেশি অগ্রাধিকার দেন। আজাদ মজুমদার, হাদির ঘটনা তরুণদের রাজনীতির প্রতি আস্থা বাড়াবে নাকি আরো বেশি হতাশ করবে, নাকি তারা আরো সাহসী হয়ে উঠবে? আমার মনে হয় তাদেরকে আরো বেশি সংঘবদ্ধ করবে। আপনি যদি জুলাইয়ের দিকেও দেখেন, জুলাইয়ের কিন্তু প্রথম দিকে হত্যাকাণ্ড যখন শুরু হয়েছে, প্রথম দিন 6 জন মারা গিয়েছিল আবু সাইদ সহ। আপনার এই হত্যাকাণ্ড কিন্তু তরুণদেরকে আপনার ভীত করতে পারেনি। পরের দিন আরও অনেক তরুণ নেমে এসেছে। তার পরদিন 18ই জুলাই 100-র মতো তরুণ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আরো সংখ্যা বেড়েছে রাস্তায়। এই যে হত্যাকাণ্ড, প্রতিটা হত্যাকাণ্ড নতুন করে আরো বেশি মানুষকে রাস্তায় টেনে এনেছে। মানুষ কিন্তু ভয় পায়নি। মানুষের মধ্যে থেকে যদি এই ভয়টা চলে যায়, তখন কিন্তু তাদের পরবর্তী যে স্টেপটা হয় সেটা হলো আসলে জয় করার পালা। মানুষ যখন ভয়টাকে জয় করে ফেলেছে, তখন কিন্তু আর পলাতক যে শক্তি, তাদের আসলে আর পালিয়ে যাওয়া ছাড়া অন্য কোনো উপায়ও ছিল না। এখনও যেটা হচ্ছে যে এই পুরনো কায়দায় ভয়ের একটা
সংস্কৃতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এই ভয়টা কিন্তু আমাদের তরুণরা ইতিমধ্যে জয় করতে শিখে গেছে। এখন তারা যদি এই ভয়টা জয় করা যেভাবে শিখেছে সেটাকে কাজে লাগিয়ে তারা যদি আবার নতুনভাবে সংঘবদ্ধ হয়, তাহলে আমার মনে হয় এ ধরনের যারা শক্তি, যারা এই ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানুষের মধ্যে ভীতি সঞ্চার করতে চায়, তাদেরকে পিছু হটতে হবে, তাদেরকে এই তরুণরাই পিছু হটতে বাধ্য করবে। রাজনীতি কি এখন তাদের জন্য নিরাপদ জায়গা? রাজনীতি তো আসলে প্রাগ ঐতিহাসিক যুগ থেকেই অনেক ধরনের ঝুঁকিপূর্ণ একটা বিষয়, আর যিনি রাজনীতিতে আসেন তিনি এই ঝুঁকিটা জেনেই আসেন। রাজনীতিতে নানা ধরনের উত্থান পতন থাকে, ষড়যন্ত্র থাকে, কূটকৌশল থাকে, আবার কেউ কেউ আছে খুব আন্তরিকভাবে এই রাজনীতির মাধ্যমে মানুষের সেবাও করতে চান। সো রাজনীতিতে এগুলো খুব স্বাভাবিক বিষয়। আমাদের দেশে রাজনীতিটা হয়ে গিয়েছিল আপনার গোষ্ঠী স্বার্থে, ব্যক্তির উন্নয়ন বা রাজনীতিটাকে পুঁজি করে কেউ কেউ নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করেছে। সো রাজনীতিতে গুণগত পরিবর্তনের যে চেষ্টা, সেই চেষ্টা থেকেই কিন্তু একটা অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে, এবং সেই অভ্যুত্থানটাকে যদি আমরা ধরে রাখতে পারি তাহলে রাজনীতিতে যাই থাকুক, রাজনীতির যত নেতিবাচক বৈশিষ্ট্যই থাকুক, আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের এই তরুণ প্রজন্মের মাধ্যমে বা আমাদের এই নতুন রাজনীতিক যারা আছে তাদের মাধ্যমে রাজনীতিটাকে ইতিবাচক ধারায় নিয়ে যেতে পারে। রাজনীতি বিশ্লেষকরা বলছেন যে আসলে পুলিশের নিরাপত্তা বা নানান ধরনের নিরাপত্তার বিষয় আসলে একটা মুখ্য নয়। এখানে মুখ্য বিষয় হলো ফ্যাসিস্ট বিরোধী শক্তিগুলোর ঐক্য, যেটা নাহিদ ইসলাম সেদিন বলছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে। কিন্তু আমরা দেখছি যে কালচারাল ফ্যাসিস্টরা মাথাচাড়া দিয়েছে, এদের বিরুদ্ধে সবাই কথা বলছে না, হয়তো তরুণরা কথা বলছে, পুরনো রাজনীতিবিদরা চুপচাপ রয়েছে। সবচেয়ে দুঃখজনক যে চিত্রটি এসছে এই বিভাজনের পেছনের মূল কারণ হিসাবে, সেটা হলো ভোটের রাজনীতি। আমরা দেখছি যে আওয়ামী লীগের ভোট পেতে পুরনো প্রধান রাজনৈতিক দলগুলো তাদেরকে রীতিমতো কোট আনকোট জামায় আদরে রাখার চেষ্টা করছে। কি বলবেন? প্রথমত আওয়ামী লীগের ভোট আছে কিনা এটা নিয়ে অনেকের মধ্যে সংশয় আছে। জিনিস নাই সেটা আপনি কিভাবে পাবেন? তো আপনি যে বলতেছেন যে আওয়ামী লীগের ভোট ব্যাংক, তো কোনো ব্যাংক যদি ব্যাংক বলছি না, ভোটার বলছেন, কোনো ব্যাংক যদি তহবিল শূন্য থাকে, আপনি যত বড় চেক নিয়ে আপনি আসলে সেখানে যান, আপনার সেই চেক তো ক্যাশ হবে না। এবং এই জিনিসটা কিন্তু আমরা বিশ্বাস করাতে পারছি না রাজনৈতিক দলগুলোকে, যে আসলে ভোট ব্যাংক বলতে আওয়ামী লীগের কিছু নেই না। এখন আমাদের বিভিন্ন জরিপেও তো এই প্রসঙ্গটি এসেছে, আমাদের আন্তর্জাতিক সংস্থার জরিপ বা আমাদের এই স্থানীয় সংস্থা বা স্থানীয় প্রতিষ্ঠানের জরিপেও কিন্তু এই বিষয়টা উঠে এসেছে, দেশের মানুষের মধ্যে আসলে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা এই মুহূর্তে কী পর্যায়ে আছে। তো এইটা বিবেচনায় রাজনৈতিক দলগুলো অবশ্যই রাখবেন। এবং যদি আওয়ামী লীগের ভোটার থাকে আপনার 10%, আমাদের এই নির্বাচনে তরুণ ভোটারের সংখ্যা হচ্ছে 50%। তো তাহলে আপনার এই ভোটে আসলে পার্থক্য কারা গড়ে দেবে সেটা তো রাজনৈতিক দলগুলোকে আসলে বোঝা উচিত, উপলব্ধি করতে হবে। আপনি যদি 50% তরুণের মন জয় করতে পারেন বা 50% তরুণকে আপনার পক্ষে নিয়ে আসতে পারেন, তাহলে দেশে যারা রাজনৈতিকভাবে দুর্বৃত্তায়নের জন্ম দিয়েছে বা রাজনৈতিক দুর্বৃত্তায়নকে পৃষ্ঠপোষকতা দিয়েছে, এই ধরনের লোকের 10%-এর ভোট না পেলেও তো আপনি আসলে আপনার রাজনৈতিকভাবে সফল হতে পারবেন। তাজদুবা জাবিন, আজ যদি 20 বছর বয়সী একটা তরুণ আপনাদের দেখে রাজনীতিতে আসার সিদ্ধান্ত নেয়, তাকে আপনি কি আশ্বাস দিবেন? একটা প্রশ্ন। আরেকটা হলো যে উসমান হাদির ঘটনার থেকে আগামীর বাংলাদেশ কি শিক্ষা নেবে বলে আপনি মনে করেন? আমার মনে হয় 20 বছরের তরুণরা মানে সবচেয়ে বেশি ভূমিকা এই পরিবর্তিত বাংলাদেশের জন্য। তারা অলরেডি তরুণরাই কিন্তু আসলে জাতিকে আশ্বস্ত করছে। আমরা যেটা আমাদের আগের মানুষ যারা আমরা 16-17 বছর কথা বলতে পারি নাই, এর আগে এরশাদের সময় বা নানান কারণে আমরা যত এই রাজনৈতিক দলগুলোর সমীকরণের ভিতর জিম্মি ছিলাম, আসলে এই 20 বছর বয়সী প্রজন্মটাই কিন্তু এই বাংলাদেশকে উদ্ধার করেছে বা আশ্বস্ত করেছে যে পরিবর্তন এভাবেও সম্ভব এবং বিপ্লব সম্ভব, এবং বাংলাদেশের একটা দেশের জনগণই হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী। এটা আসলে তাদের আহ্বানে আমরা রাস্তায় নেমে আমরা কিন্তু এইটা প্রমাণিত হতে দেখেছি। আরেকটা বিষয় হচ্ছে হাদির সাথে আমার ব্যক্তিগতভাবে হয়তো মতে আদর্শে অনেক অমিল থাকতে পারে, কিন্তু বাংলাদেশ প্রশ্নে আমরা এক, আমাদের স্পিরিটটা এক, এবং আমরা বাংলাদেশের মানুষকে, যে কারণে আমরা একটা 71 সালে একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম, এবং ওই
আকাঙ্ক্ষাটা আমরা ধরে রাখতে পারি নাই। ওই মুক্তিযুদ্ধ যে কারণে হয়েছিল, কারণটা আমরা বাস্তবায়ন করতে পারি নাই, না করতে করতে আমরা 24 পর্যন্ত এসেছি। এবং এই কারণটা বাস্তবায়ন করা, এটা যে করতেই হবে, হাদির বুকে গুলি আমাদেরকে এটা আরও মনে করায় দেয়। মানে হাদি যে কাজটা অসমাপ্ত রেখেছে, এই অসমাপ্ত কাজটা যে আমাদেরকে চালিয়ে যেতে হবে, এবং ওই পরাজিত শক্তি বা যারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ চায় না, যারা বাংলাদেশকে একটা মানে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যারা হুমকি, তাদেরকে দেখাতে হবে যে হাদির পিছনে লক্ষ হাদি আছে আসলে। এবং ওই যে জুলাইয়ে যেরকম তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রীকে বলেছিল না যে একটা মরে একটা যায়, বাকিটা নড়ে না। সো ওই বাকিটা নড়ে না, বাকিটা এটা আমাদেরকে দেখাতে হবে যে আমরা নড়ছি না। যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে মেরে ফেলছো, যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে জান নিয়ে নিচ্ছ, ওই হাদির পিছনে আরো দাঁড়ানো আছে। সো এটা হচ্ছে আমাদেরকে বার্তাটা দিতে হবে, এবং এটাতেই আমাদের লক্ষ্যটা স্থির থাকতে হবে। আমাদের অনেক ধরনের আপনার প্রলোভন আসবে, অনেক ধরনের বাধা আসবে, চ্যালেঞ্জ আসবে, অনেকে আমাদেরকে ভাঙতে চাইবে, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত আমাদেরকে এটাতে আঁকড়ে ধরে থাকতে হবে। ডক্টর তাজনুবা জাবিন এবং আজাদ মজুমদার, আপনারা দুজনেই আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।